তো আগের দিন আমাদের পড়ার মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি, ভ্যাকুল, লাইসোজোম ছিল। আজকে হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেম বহির্ভূত কিছু অর্গানেলি নিয়ে পড়বো। সবার প্রথমে কি আছে? মাইটোকন্ড্রিয়া। এবার আমি তার পেনটা সিলেক্ট করে নিই। এবার মাইটো মানে হচ্ছে তোর স্মল, আর কন্ড্রিয়া মানে হচ্ছে থ্রেড। এই মাইটোকন্ড্রিয়া যদি তুই ইলেকট্রন মাইক্রোস্কোপের তলায় দেখিস, এটা কেমন দেখতে হয় বলতো? কোষের ভিতর মাইটোকন্ড্রিয়াকে দেখতে তোর এরকম সুতোর মতো দেখতে হবে। বুঝা গেল? এবার মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কেমন? একটা কোষে ভ্যারি করে, কারণ যেই কোষে তোর এনার্জি বেশি সেখানে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি হবে, আর যেখানে এনার্জি কম প্রয়োজন সেখানে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কি হবে? কম হবে। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। তাহলে মাইটোকন্ড্রিয়া কেমন, কত সংখ্যায় থাকে। এবার তারপরে যে দেখ শেপ কেমন হবে? সসেজ শেপ অথবা সিলিন্ড্রিক্যাল। দেখ এটা সিলিন্ড্রিক্যাল দেখতে। আর সাইজ কেমন হবে এগুলা খুব একটা প্রয়োজন নেই, কত মাইক্রোমিটার ডায়ামিটার এগুলো দেখে নিবি। এবার মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু আমাদের দুইটা মেমব্রেন থাকে, একটা হচ্ছে ইনার মেমব্রেন ভেতরে, আর আউটার মেমব্রেন বাইরের দিকে। তাহলে এটা একটা ডবল মেমব্রেন যুক্ত অর্গানেল। এবার বাকি স্ট্রাকচার গুলো কি কি করতে হবে তোদেরকে? এবার তাহলে এটা গেল, দুইটা বাউন্ডারি আছে, ইনার আর আউটার। এবার আমি যদি ছবি আঁকি মাইটোকন্ড্রিয়ার মধ্যে, এটা হচ্ছে তোর আউটার, আর ইনার মেমব্রেনটা ভিতরের দিকে এরকম করে ভাঁজ হয়ে থাকে। এই ভাঁজগুলোকে আমরা কি বলি? ক্রিস্টি। এগুলো হচ্ছে ভাঁজগুলো। দেখো, তাহলে এটা হচ্ছে তোর আউটার, আর এটা হচ্ছে ইনার। এবার এবার তুই এখান থেকে পড়তে থাক। আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, আর মাঝখানে স্ট্রাকচারটাকে আমরা বলবো ইন্টার মেমব্রেন স্পেস। আর দুইটার মাঝখানের জায়গাটাকে বলবো ইন্টার মেমব্রেন। ইন্টার মানে মাঝখানে, স্পেস মানে হচ্ছে জায়গা। আর ভেতরটাকে বলবো ম্যাট্রিক্স বা ধাত্র। ম্যাট্রিক্স বাংলায় বলি আমরা ধাত্র। ক্লিয়ার? এবার একবার লাইনগুলো পর। দ্য ইনার কম্পোনেন্ট ইজ ফিল্ড উইথ dense homogeneous substance called matrix. The outer membrane forms the continuous limiting boundary of the organ. তাহলে এটা বাইরের আউটার মেমব্রেনটা একটা বাউন্ডারি তৈরি করে। তারপর কি বলছে? ইনার মেমব্রেন কন্টেন এ নাম্বার অফ ইনফোল্ডিং কল ক্রিস্টি। তাহলে এই আঙুলের মতো ভাঁজগুলোকে আমরা কি বলি? ক্রিস্টি। CRISTAE। সিঙ্গুলার ফর্মে হচ্ছে ক্রিস্টা বলে। কোন দিকে থাকে? টুয়ার্ডস দ্য ম্যাট্রিক্স, ধাত্রের দিকেই আছে। তারপর কি বলছে? দ্য two membranes have their own specific enzyme associated with mitochondrial function. এবার এই যে আউটার মেমব্রেনে যে সমস্ত প্রোটিনগুলো থাকে, উৎসেচক থাকে, সেটা আউটার মেমব্রেনের কাজের জন্য জরুরি। আর ইনার মেমব্রেনে যেগুলো প্রোটিন এনজাইম থাকে সেগুলো ইনার মেমব্রেনের ফাংশনের জন্য জরুরি। এটাই বলছে। তারপর কি বলছে? মাইটোকন্ড্রিয়া আর স্পেসিফিক সাইট ফর এয়ারোবিক রেসপিরেশন। মানে এয়ারোবিক রেসপিরেশন বলতে যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় তাকে আমরা কি বলি? এয়ারোবিক রেসপিরেশন। কি কি? আমি একটু সরাই নিই, এটাকে উপরের দিকে লিখি। এয়ারোবিক রেসপিরেশন। রেসপিরেশন, এয়ারোবিক রেসপিরেশনে কিসের প্রয়োজন হয়? অক্সিজেনের প্রয়োজন হয়। অক্সিজেন নিডেড। এবার চারটা ধাপ এয়ারোবিক রেসপিরেশন, সরি, তার মধ্যে কিছু কিছু ধাপ মাইটোকন্ড্রিয়ার হয়। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে হয়। তারপর হচ্ছে 2 নম্বর ধাপটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের জারণ। পাইরুভিক অ্যাসিডের লেখাটাই কাজে লিখে, দ্বারা মুছে দিচ্ছি। এটা হচ্ছে, এটাকে বলে অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড। অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড। এটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া ধাত্রে। 2 নম্বর, নিশ্চয়ই তোরা নাম শুনেছিস, ক্রেবস সাইকেল। এটা কোথায় হয়? আমাদের ধাত্রের মধ্যে হয়। তো এটাই বলছি যে এয়ারোবিক রেসপিরেশন
হয় মাইটোকন্ড্রিয়াল ধাত্র। এই দেখো, mitochondria are site for aerobic respiration and they produce energy in the form of ATP. এবার মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে, তাকে পাওয়ার হাউস অফ সেল বলে। এবার ম্যাট্রিক্সের মধ্যে আর কি কি থাকে? সিঙ্গেল সার্কুলার ডিএনএ। এবার মাইটোকন্ড্রিয়া একটা অর্গানেলি যার মধ্যে কিন্তু ডিএনএ থাকে। ডিএনএটা কেমন হবে? দ্বিতন্ত্রী। তাহলে এই একটা তন্ত্রী আঁকলাম, এবার আরেকটা তন্ত্রী এঁকে দিই। এরকম সিঙ্গেল সার্কুলার দ্বিতন্ত্রী ডিএনএ থাকে। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। এর মধ্যে অনেক জিন থাকে যা মাইটোকন্ড্রিয়ার ফাংশনের জন্য জরুরি। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার এই ডিএনএর মধ্যে সব জিন থাকে না যা মাইটোকন্ড্রিয়ার জরুরি। কিছু জিন আবার নিউক্লিয়াসে থাকে যা বিভিন্ন প্রোটিন উৎপাদন করে, সেগুলো এসে মাইটোকন্ড্রিয়া এসে যুক্ত হয়। বাট কিছু প্রোটিন এর জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় সেমি অটোনমাস অর্গানেলি। বলে অর্গানেলি সেমি অটোনমাস, সেমি মানে অর্ধেক, অর্ধেক স্বাধীন অঙ্গাণু গেল। তারপর কি বলছে? ফিউ আরএনএ মলিকিউল, তার ডিএনএ থাকলে তো আরএনএ তৈরি হবে, এটা হচ্ছে আরএনএ। তারপর কি বলছে? রাইবোজোম থাকে। রাইবোজোম কেমন থাকে? 70S। এই দেখ এখানে রাইবোজোম কেমন হয়? প্রোক্যারিওটিক রাইবোজোমের মতো। ঠিক না, এটা রাইবোজোমটা অ্যাকচুয়ালি হয়, তুই অন্য বই যদি বাংলা মিডিয়ামে দেখিস সেখানে পাবি 55S রাইবোজোম থাকে, যা করে প্রোটিন সংশ্লেষের জন্য প্রয়োজন হয়। এবার মাইটোকন্ড্রিয়া কেমন করে বিভাজিত? ফিশন। ফিশন মানে হচ্ছে ভাগ, দ্বিবিভাজন। এই মাইটোকন্ড্রিয়া মাঝখানে ভাগ হয়ে গিয়ে দুটা নতুন মাইটোকন্ড্রিয়া সৃষ্টি হয়। বোঝা গেল মাইটোকন্ড্রিয়া? এটাই ছিল মাইটোকন্ড্রিয়া। কারো কোনো সমস্যা আছে মাইটোকন্ড্রিয়া? অ্যারোবিক রেসপিরেশনটা বুঝতে পারলাম না, মানেটাই বুঝলাম না। অ্যারোবিক রেসপিরেশন মানে হচ্ছে সবাত শ্বসন। বাংলায় বলে সবাত শ্বসন। সবাত শ্বসনের বিভিন্ন ধাপ থাকে, যেমন পাইরুভিক অ্যাসিডের জারণ, ক্রেবস চক্র। এই প্রক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। মাইটোকন্ড্রিয়ার কোথায় হয়? ধাত্রের মধ্যে। বুঝলি? হ্যাঁ স্যার। স্যার সেমি অটোনোমাস অর্গানাইজটা একটু বলবেন? সেমি মানে অর্ধেক, ও অর্ধেক স্বাধীন। মানে কিছু প্রোটিন আরএনএ তো নিজেই তৈরি করে, তার জন্য অর্ধেক স্বাধীন। আবার অর্ধেক কেন বলছে? কারণ বাকি অর্ধেক অংশ আবার নিউক্লিয়াস থেকে আসে। মানে একে একটা কোষের অঙ্গাণুগুলোকে কার উপর নির্ভর করতে হয়? নিউক্লিয়াসের উপর। ওকে বলা হয় কোষের মস্তিষ্ক। কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে যেহেতু ডিএনএ আছে, তার অর্ধেক কাজ ও নিজেও করতে পারে। তার জন্য কি বলা হয়? সেমি অটোনোমাস বা অর্ধ নির্ভরশীল অঙ্গাণু। সমঝা? হ্যাঁ ঠিক আছে। প্লাস্টিডকেও আমরা বলবো সেমি অটোনোমাস অঙ্গাণু, কারণ প্লাস্টিডের মধ্যেও কি থাকে বলতো? ডিএনএ থাকে। তার মানে এই যে মাইটোকন্ড্রিয়া রাইবোজোম দেখে কি বোঝা যাচ্ছে যে মাইটোকন্ড্রিয়া কোথা থেকে সৃষ্টি হয়েছিল? কোনো প্রোক্যারিওটিক অর্গানিজম থেকে। বুঝা গেল? তার জন্য এই প্রোক্যারিওটের সঙ্গে মিল পাওয়া যায়। এইবার আমরা পড়বো প্লাস্টিড নিয়ে। প্লাস্টিড কোথায় পাওয়া যায়? উদ্ভিদ কোষে মেইনলি পাওয়া যায়। প্লাস্টিড কোথায়? উদ্ভিদ কোষে, এই যে প্ল্যান্ট সেল। বাট কিছু কিছু অ্যানিমেল সেল আছে, যেমন ইউগ্লিনা, এটা কিন্তু অ্যানিমেল। তাহলে ইউগ্লিনার মধ্যেও কি পাওয়া যায়? প্লাস্টিড পাওয়া যায়। তার জন্য যখন সূর্যের আলো থাকে তখন ইউগ্লিনা সালোক সংশ্লেষ করতে পারে, আর যখন সূর্যের আলো থাকে না তখন ইউগ্লিনা আবার অন্য জলের মধ্যে উপস্থিত মৃত বস্তুতে খাবার নেয় বা অন্য প্রাণীকে ধরে খাবার নেয়। তারপর দেখো এবার, they are easily observed under microscope and they are large. They bear some specific pigment, মানে স্পেসিফিক কিছু রঞ্জক থাকে, যেমন ক্লোরোফিল এ, বি, সি, কেরাটিনয়েড, জ্যান্থোফিল। এই রঞ্জকগুলো থাকার জন্য প্লাস্টিড ডিফারেন্ট কালারের হয়। তারপর দেখ, বেসড অন পিগমেন্ট প্লাস্টিডকে 3 ভাগে ভাগ করা হয়: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর হচ্ছে লিউকোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্ট কেমন হয়? গ্রিন কালারের হয়। কেন? কারণ এর মধ্যে কি থাকে? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এগুলো থাকে। ক্লোরোফিলকে শর্টকাটে সিএইচএল লেখে। ক্রোমোপ্লাস্ট কেমন হয়? রঙিন বর্ণযুক্ত প্লাস্টিক। এ কেমন হয়? কালারফুল, মানে অন্যান্য কালার, সবুজ ছাড়া অন্যান্য কালার হয়। যেমন পিঙ্ক হবে, ইয়েলো হবে। এই যে যেমন দেখ, যদি ক্যারোটিনয়েড থাকে, ক্যারোটিন
ক্যারোটিন থাকলে হবে কালারটা কেমন, অরেঞ্জ। গাজরের কালার কেমন, অরেঞ্জ হয়, ও ANGE, অরেঞ্জ। তাহলে আমি কি লিখবো এবার, ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এটা কেমন হবে, সবুজ ছাড়া সব রং এক্সেপ্ট গ্রিন, আদার কালার, ঠিক আছে। আর লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, এ কালারলেস, কালারলেস, এর কোনো রং থাকে না। এবার কি বলছে, ক্লোরোপ্লাস্ট কি থাকে, ক্লোরোফিল থেকে আমরা লিখলাম। আর কেরাট মানে এই যে ক্লোরোফিল, ক্যারাটিনয়েড আছে, এরা সালোক সংশ্লেষে সাহায্য করে আমাদের। তুই যখন এখন বুঝবি না, পরে সেমিস্টারে আমরা পড়বো। আপাতত শুধু মনে রাখ যে ক্লোরোফিল, ক্যারাটিনয়েড এরা সূর্যের আলো শোষণ করে, যা সালোক সংশ্লেষে কাজে লাগে। পরে সেমিস্টারে বুঝবি এটা, এখন পসিবল না তোকে এটা বোঝানো সালোক সংশ্লেষ সম্বন্ধে। তারপর কি বলছে, ইন ক্রোমোপ্লাস্ট, এই ক্রোমোপ্লাস্টের মধ্যে কি থাকে, ক্যারাটিনয়েড লাইক ক্যারোটিন, জ্যান্থোফিল অ্যান্ড আদার পিগমেন্ট। এই রঞ্জকগুলো ডিফারেন্ট কালার দেয়, কখনো এদেরকে এই যে অরেঞ্জ দেয়, কখনো ইয়েলোইশ কালার দেয়। কেমন, কার জন্য দেয়, এই জ্যান্থোফিল, ক্যারোটিন এগুলোর জন্য। তারপরে এই দেখ লেখা আছে, দিস গিভস পার্ট অফ প্ল্যান্ট ইয়েলো, অরেঞ্জ অর রেড, ঠিক আছে। এবার তারা মানে এই রংগুলো কম্বাইন হয়ে মানে কালারটা প্রডিউস করে। তারপরে কি বলছে, লিউকোপ্লাস্ট কেমন হয়, কালারলেস, এই আমি আগেই লিখে দিলাম কালারলেস, এখানেও লেখা আছে। এবার লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। লিউকোপ্লাস্ট কি করে, এই হচ্ছে স্টোর ফুড, খাবার সঞ্চয় করে। এবার ডিপেন্ড করছে খাবারটা কি, তার উপর করে এর নাম আছে। যেমন যদি কি, যেমন যদি অ্যামাইলোপ্লাস্ট মানে একটা লিউকোপ্লাস্টকে আমরা অ্যামাইলোপ্লাস্ট বলবো কখন, যখন সে স্টার্চ সঞ্চয় করবে। আবার একে আমরা ইলায়োপ্লাস্ট কখন বলবো, ইলায়োপ্লাস্ট কখন বলবো, যখন কি সঞ্চয় করবে, এ ফ্যাট বা অয়েল। আর কখন আমরা এলিউরোপ্লাস্ট বলবো, যখন প্রোটিন সঞ্চয় করবে। তাহলে এলিউরোপ্লাস্ট কখন বলবো, যখন সে কি সঞ্চয় করবে, প্রোটিন। এই হচ্ছে কয়টা আমাদের লিউকোপ্লাস্টের টাইপ। তার লিউকোপ্লাস্ট আমাদের 3 ধরনের হয়। হ্যালো, এবার লিউকোপ্লাস্ট কোথায় পাওয়া যায়, লিউকোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদের এমন জায়গায় পাওয়া যায় যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না, যেমন গাছের কাণ্ডের ভেতরে, মূলে, এই সমস্ত জায়গায় লিউকোপ্লাস্ট পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট, মেজরিটি অফ ক্লোরোপ্লাস্ট অফ দি গ্রিন প্ল্যান্ট ইজ ফাউন্ড ইন দ্য মেসোফিল সেল অফ লিফ। তাহলে পাতার যে মেসোফিল কলা, সেখানেই মেনলি আমাদের কি ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। এবার তারপর কি বলছে, দিস আর লেন্স শেপ, ওভাল, স্ফেরিক্যাল, ডিস্কয়েড, রিবন লাইক, মানে গোল হতে পারে, ডিস্কয়েডাল মানে ডিস্কের মতো হতে পারে। এই দেখা যাচ্ছে না কেন, এক সেকেন্ড হয়তো, এক সেকেন্ড, আমার প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে না রে, এবার আরো দেখা যাচ্ছে। এবার আসছে। তাহলে এগুলো জাস্ট রিডিং পড়ার মতো জিনিস, যে কেমন শেপের হয় ক্লোরোপ্লাস্ট। তারপর নাম্বার আবার ভ্যারি করে, যেমন ক্ল্যামাইডোমোনাস একটা এককোষী শৈবাল, যার মধ্যে একটাই কোষ, সেখানে ক্লোরোপ্লাস্ট কতগুলো থাকবে, মাত্র একটা। আবার আমাদের যে অ্যালগি আছে, শৈবালদের মধ্যে ও সরি, ক্ল্যামাইডোমোনাস হচ্ছে একটা তোর, ও কেন যে ফোন করতেছে, ও মা, বাবাকে বলো তো ক্লাস করাচ্ছি, ফোন করতেছে। এবার ক্ল্যামাইডোমোনাসের একটা সবুজ অ্যালগি,
যার মধ্যে একটা করে ক্লোরোপ্লাস্ট থাকে। আর মেসোফিল কলায় যে সমস্ত কোষ থাকে তার মধ্যে কতগুলো করে ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, 20 থেকে 40টা। তারপর মাইটোকন্ড্রিয়ার মতো ক্লোরোপ্লাস্টও আমাদের কি থাকে, 2টা পর্দা থাকে। তাহলে এই যদি আমি একটা পর্দার ছবি আঁকি, এই হচ্ছে আর একটা পর্দা। গেল, তাহলে ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেলি। তারপরে এই যে দেখ, অফ দি টু দ্য ইনার, এটা হচ্ছে তোর কি আউটার মেমব্রেন, ভিতরে এটা হচ্ছে ইনার মেমব্রেন। ফোন করতেছে, ফোনটা তুলো, আমার ফোনে রেকর্ড হচ্ছে। হ্যাঁ, এবার এখানে কি দিচ্ছে দেখ, এটা খুব ইম্পর্টেন্ট। অফ দি টু দ্য ইনার মেমব্রেন অফ ক্লোরোপ্লাস্ট ইজ রিলেটিভলি লেস পারমিয়েবল। মানে এই ইনার মেমব্রেনটা লেস পারমিয়েবল, তার মানে এর মধ্যে দিয়ে খুব কম বস্তুই আছে যেতে পারে, কিন্তু আউটার মেমব্রেন দিয়ে যেতে পারে। এগুলো ডিপেন্ড করে পারমিয়েবল হবে কিনা, সেটা ডিপেন্ড করে কোন ধরনের প্রোটিন আছে। দেখা গেল ইনার মেমব্রেনের প্রোটিনগুলোর মাঝখানে জায়গা একদম কম, তাহলে ওর মধ্যে দিয়ে কি কম যেতে পারবে। যদি আউটার মেমব্রেনের প্রোটিনগুলোর মধ্যে ছিদ্রগুলো বড় বড়, তাহলে কি বেশি কেউ যেতে পারবে। তাহলে আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন গেল, আর মাঝখানে স্থানটাকে বলবো ইন্টার মেমব্রেন স্পেস। এইবার আর ভিতরের স্থানটাকে আমরা কি বলবো, স্ট্রোমা। তাহলে এই ফাঁকা স্থানটার নাম হচ্ছে STROMA। ঠিক আছে, এবার বাকি কিছু করি। এবার নাম্বার অফ কি বলছে, 13 মেমব্রেনাস স্যাক কল থাইলাকয়েড আর প্রেজেন্ট। এবার এই স্ট্রোমার মধ্যে কতগুলো থলির মতো অংশ থাকে, এগুলোকে এক একটাকে আমরা বলি কি, থাইলাকয়েড। থাইলোকয়েড। এবার থাইলোকয়েড অনেক থাকতে পারে এরকম করে। এবার অনেকগুলো থাইলোকয়েডকে একসঙ্গে আমরা বলি গ্রানা, GRANA, গ্রানা বা গ্রানাম। আর 2টা থাইলোকয়েড মাঝখানে এরকম করে স্ট্রাকচার দ্বারা, মানে 2টা গ্রানা এরকম করে যুক্ত থাকতে পারে, এটাকে আমরা বলি স্ট্রোমা ল্যামেলি। STROMA ল্যামেলি, LAMALLAE। ক্লিয়ার? পর এবার থাইলোকয়েড আর অ্যারেঞ্জ ইন পাইলস অফ কয়েন, মানে একটা কয়েনের উপর আরেকটা কয়েন রাখলে যেমন দেখতে হয়, তখন তাকে আমরা কি বলবো, গ্রানা। আর তারপরে ইন্টিগ্রাল থাইলোকয়েড, মানে পরপর যুক্ত থাকা থাইলোকয়েড। তারপর কি বলছে, ইন এডিশন দেয়ার আর ফ্ল্যাট মেমব্রেনাস টিবুলস কল স্ট্রোমা ল্যামেলি কানেক্টিং থাইলোকয়েড। তাহলে 2টা থাইলোকয়েড বা 2টা গ্রানাকে কে কানেক্ট করে, আমাদের স্ট্রোমা ল্যামেলি। তারপরে the membrane of thylakoid enclose a space called lumen। এবার তুই যদি একটা থাইলাকয়েডের ছবি আঁকিস, এবার থাইলাকয়েডটাও কিন্তু কোষ পর্দা দিয়েই তৈরি, আর এর ভিতরটা, তাহলে এটা হচ্ছে একটা থাইলাকয়েড, এর ভিতরটাকে আমরা কি বলবো, লুমেন। ক্লিয়ার? তারপরে লুমেন, দ্য স্ট্রোমা অফ ক্লোরোপ্লাস্ট contain enzyme required for synthesis of protein and carbo। তাহলে স্ট্রোমার মধ্যেই বিভিন্ন উৎসেচক থাকে যা শর্করা এবং প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী। নেক্সট, ইট অলসো কন্টেন এ স্মল সার্কুলার ডিএনএ। তার এর মধ্যেও কি পাবো আমরা, এই যে এরকম করে স্মল সার্কুলার দ্বিতন্ত্রী ডিএনএ পাবো। এটা হচ্ছে ডিএনএ গেল। আর কি বলছে তারপর, এবং এর মধ্যেও রাইবোজোম থাকবে। এবার রাইবোজোম অফ ক্লোরোপ্লাস্ট আর স্মলার 70s দেন দ্য সাইটোপ্লাজমিক রাইবোজোম। তাহলে রাইবোজোম কেমন হয়, ওই মাইটোকন্ড্রিয়ার মতোই, সেটা কি 70s। এই যেহেতু ডিএনএ আছে তাই একেও আমরা কি বলবো, সেমি অটোনোমাস অর্গানেলি। ক্লিয়ার? আর কোথাও সমস্যা থাকলে বল।
কারো কোথাও সমস্যা থাকলে বল প্লাস্টিকে। কারোর নাই? ঠিক আছে। স্যার থাইলাকয়েডগুলোর কাজ কি? থাইলাকয়েডের মধ্যেই সালোক সংশ্লেষ হয়। সালোক সংশ্লেষে যে পড়ছিস আলোক দশা, অন্ধকার দশা পড়েছিস? 9 এ হয়তো ছিল। এই থাইলাকয়েডের মধ্যেই সালোক সংশ্লেষের আলোক দশা বা লাইট রিঅ্যাকশন হয়। আলোক দশা হয় আর অন্ধকার দশা হয় স্ট্রোমার মধ্যে। এই স্ট্রোমার মধ্যে কোথায় গেল রে? স্ট্রোমা লিখলাম, উপরে লিখছি জায়গাটা। আর এই স্ট্রোমার মধ্যে আমাদের অন্ধকার দশা হয়। অন্ধকার দশা হয়। এখন জাস্ট তোকে জায়গাটার নাম মনে রাখতে হবে। পরের সেমিস্টারে যখন সালোক সংশ্লেষ ডিটেলস আছে তখন কিভাবে হয় সব জানবি। ঠিক আছে? আর কারো কিছু বলে ফেলো। প্রশ্ন করবি, না হলে সমস্যা হবে। কোনটা বুঝবি না আমাকে বলবি খালি। নাই তাহলে পরবর্তী অঙ্গাণু গেলাম। এটা একদম সিম্পল। এটা হচ্ছে কি রাইবোজোম। রাইবোজোম হচ্ছে এই যে কে আবিষ্কার করেছেন? জর্জ প্যালাডে। তিনি প্রথম ইলেকট্রন মাইক্রোস্কোপে তোলা রাইবোজোম দেখেছেন। অ্যান্ড ইট ইজ কম্পোস্ট অফ, এটা কি আরএনএ দিয়ে তৈরি আর প্রোটিন দিয়ে, মানে রাইবোজোমাল প্রোটিন দিয়ে তৈরি। অ্যান্ড রাইবোজোমের কোনো পর্দা থাকে না। তাহলে এটা ইম্পর্টেন্ট। এটা একটা পর্দাবিহীন অঙ্গাণু। এতক্ষণ থেকে যতগুলো অঙ্গাণু পড়লি সবার মধ্যে অঙ্গাণু মানে পর্দা ছিল। মাইটোকন্ড্রিয়ার মধ্যে 2টা, প্লাস্টিডেও 2টা, নিউক্লিয়াস পড়িস নাই, নিউক্লিয়াসে 2টা, কিন্তু রাইবোজোমের মধ্যে কোনো রকম পর্দা থাকে না। আর আমরা জানি ইউক্যারিওটিক রাইবোজোম কেমন হয় 80s, আর প্রোক্যারিওটিক রাইবোজোম কেমন হয় 70s। রাইবোজোমের 2টা ইউনিট, 70s এর ক্ষেত্রে 50s, আর ছোটটার নাম বলি 30s। আর ইউক্যারিওট, তাহলে এটা কার ক্ষেত্রে? প্রোক্যারিওটিক। আর ইউক্যারিওটিকদের ক্ষেত্রে 80s। বড়টা হচ্ছে 60s আর ছোটটা হচ্ছে কি 40s। রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। আর এখানে এস মানে হচ্ছে ভেটবার। এটা হচ্ছে সেন্ট্রিফিউগেশনের ইউনিট। যে প্রক্রিয়ায় সেন্ট্রিফিউগেশন, এটার ইউনিট হচ্ছে ভেটবার বা এস। থিওডোর ভেটবার্গ নামে একজন বিজ্ঞানী আছে। তিনি এই সেন্ট্রিফিউগেশন টেকনিক আবিষ্কার করেছিলেন জন্য তার নাম অনুসারেই এটা রাখা হয়েছে। এবার বলতে পারি যোগ করলে কেন, যোগ করলে তো 100 হওয়ার কথা, এখানে 80 হওয়ার কথা, তাহলে 70 কেন লিখি? কারণ সেন্ট্রিফিউগেশন প্রক্রিয়ায় আমরা ওজন মাপি না। এই সেন্ট্রিফিউগেশন প্রক্রিয়াটা ডিপেন্ড করে মলিকুলটা শেপ কেমন, সাইজ কেমন, তার জন্য এটা যোগ করা হয় না। তাই এটাকে যোগ করে তুই 100 পাবি না, 80 লিখি। বোঝা গেল? কারো কিছু আছে? তার রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। সিনথেসিস অফ প্রোটিন, সিনথেসিস অফ প্রোটিন। এর জন্য রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন স্যার সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট মানে কি? কোনটা? ওই যে সেন্ট্রিফিউগেশন মানে থিতিয়ে পড়ার রেট। মানে সেন্ট্রিফিউগেশনে কি করি, মনে কর তুই একটা গ্লাসের মধ্যে কাদা কাদা যুক্ত জল নিলি। এবার কিছু 1 ঘন্টা যদি রাখিস, কাদাগুলো নিচে থিতিয়ে পড়বে আর যে জলটা সেটা কি থাকবে? উপরেই থাকবে জলটা। এবার এই প্রক্রিয়াটা হতে সময় লাগবে তোর 1 ঘন্টা, আর সেন্ট্রিফিউগেশনে এটা হতে তো সময় লাগবে 10 সেকেন্ড। তো কোন বস্তুটা বেশি থিতিয়ে পড়ছে? যেমন যে বড়, যেমন 80s এ থিতিয়ে পড়বে স্পিডে, যে 70s একটু কমে পড়বে, যে 60s আর একটু কম সময় লাগবে। মানে এরকম, দ্বারা আমি ছবিটা আঁকি। মনে কর
তারা নিচে যাই। এটা হচ্ছে সেন্ট্রিফিউজ টিউবটা, যে ঘোরাই আমরা, যেটা ভারী ওটা নিচের দিকে থাকবে। মনে কর এটা হচ্ছে 80S রাইবোজোম, যেটা একটু হালকা হবে সেটা একটু উপরের দিকে থাকবে 70S। এটা হচ্ছে 60S। তাহলে থিতিয়ে পড়ার রেট বা হার, সেটাকেই আমরা বলি সেডিমেন্টেশন কোফিসিয়েন্ট। সমঝা? তাহলে 80S মানে ওর থিতিয়ে পড়ার হার বেশি, 70S মানে ওর থিতিয়ে পড়ার হার আর একটু কম। হলো? আর কারো কিছু? তো রাইবোজোম শেষ। এরপরে অঙ্গাণু নাম হচ্ছে আমাদের অঙ্গাণু না, এরপর হচ্ছে পাবি তুই সাইটোস্কেলিটন। সাইটো মানে হচ্ছে কোষ, বাংলায় মানে কি বলে এটাকে, সাইটো মানে হচ্ছে কোষ, আর আর স্কেলিটন মানে কি, কি রে, কঙ্কাল। কয় একা। তাহলে এবার আমরা পড়বো কোষের ভিতরে যে সমস্ত কঙ্কাল আছে সেটা নিয়ে পড়বো। আমাদের দেহের কঙ্কাল কি, হাড়। কোষের ভিতরেও কঙ্কাল আছে যা একটা কোষকে মানে তার স্ট্রাকচার মেনটেন করতে সাহায্য করে। 3 ধরনের সাইটোস্কেলিটন পাওয়া যায়। একটা হচ্ছে মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, আর আছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্টের আমরা ছবি যদি দেখি, এই যে দেখ, এইখানে এই ছবিটার দিকে তাকা, এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, যেরকম করে লাল লাল করে দেওয়া আছে, পার্পল করে দেওয়া, এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আর মাইক্রোটিবিউল আমরা পড়বো। মাইক্রোফিলামেন্ট তোরা পড়েছিস। মাইক্রোফিলামেন্ট 2 ধরনের হয়, নিশ্চয়ই পড়েছিস। একটা হচ্ছে অ্যাক্টিন, আর একটা হচ্ছে মায়োসিন। এগুলোকে আমরা বলি মাইক্রোফিলামেন্ট, কারণ এটা ছোট হয়। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মাঝারি সাইজের হয়, আর মাইক্রোটিবিউল আকারে বড় হয়। এর জন্যই ওই সাইজ অনুযায়ী তাদের নামগুলোকে লেখা হয়। মাইক্রো ছোট, ইন্টারমিডিয়েট মাঝে, মাইক্রোটিবিউল বড় বাকিদের তুলনায়। আর এদেরকে একসঙ্গে আমরা কি বলি, সাইটোস্কেলিটন। এরা কি করে, এরা যে কোষের শেপ মেনটেন করতে সাহায্য করে, কোষটাকে সাপোর্ট দেয়, এবং সিলিয়া আর ফ্ল্যাজেলা যা মাইক্রোটিবিউল দিয়ে তৈরি, যা আবার কোষের চলনে সাহায্য করে। তাহলে এই যে দেখ মাইক্রোটিবিউল, এই যে দেখ ফ্ল্যাজেলাটার ছবি, ফ্ল্যাজেলার ভিতরে কে থাকে, মাইক্রোটিবিউল। এই যে দেখ, তোরা কোষের মধ্যে ভিল্লি পড়েছিস না, যেরকম করে ভিল্লিগুলোর মধ্যে কে থাকে, মাইক্রোফিলামেন্ট থাকে, অ্যাক্টিন, মায়োসিন এগুলো থাকে। পেশি কোষের ভিতরেও পড়েছিস, অ্যাক্টিন, মায়োসিন থাকে। ক্লিয়ার এটুকু সাইটোস্কেলিটন সম্বন্ধে? এইবার ডিটেলসে এক একটা করে সাইটোস্কেলিটন আমরা পড়বো। তো সবার প্রথমে হচ্ছে সিলিয়া আর ফ্ল্যাজেলা। সিলিয়া আর ফ্ল্যাজেলার বেসিক গঠন সেম। তাহলে এটা কেমন দেখ, সিলিয়া আর ফ্ল্যাজেলা আর হেয়ার লাইক স্ট্রাকচার কেমন, চুলের মতো দেখতে হবে, অফ সেল মেমব্রেন। দেখ কোষ, এই মনে করে এটা কোষটা, কোষের কোষ পর্দা, সেটাই এরকম করে জাস্ট গ্রোথ হয়ে গেছে, এটাকেই আমরা কি বলছি, সিলিয়া বা ফ্ল্যাজেলা। এখানে নিচে একটা ছবিও দেওয়া আছে। সিলিয়া আর স্মল স্ট্রাকচার লাইক পোর causing movement of either cell or surrounding fluid. সিলিয়া ফ্ল্যাজেলা কি করে, হয় কোষ, এই দেখ, দাঁড়া, আমি সিলিয়াটার একটা প্যারামেশিয়ামের একটা ছবি আঁকি। সিলিয়া পাওয়া যায় একটা কোষের নাম হচ্ছে আমাদের আমাদের শ্বাসনালীর কোষগুলোর মধ্যেও পাওয়া যায়, এটা হচ্ছে প্যারামেশিয়াম। প্যারামেশিয়ামের চারিদিকে কি থাকে, এরকম করে সিলিয়া থাকে। ওর মানে হচ্ছে এখানে নৌকার যেমন দাঁড় আছে, নৌকার দাঁড়গুলো কি করে, জলটাকে সরায় সরায় এক জায়গায় যায়। এই প্যারামেশিয়ামের সিলিয়াগুলোর কাজ কি, জলটাকে সরানো, যাতে ও একদিক থেকে আরেক দিকে যেতে পারে। এবার আমাদের যে শ্বাসনালী আছে, শ্বাসনালীর কোষগুলোর মধ্যেও কি পাওয়া যায় বলতো, এরকম করে সিলিয়া পাওয়া যায়। এই সিলিয়াগুলোর কাজ হচ্ছে, তোর শ্বাসনালীর মধ্যে যে মিউকাস গুলো আছে, মিউকাস মানে সর্দি হলে যেটা বের হয়, ওই মিউকাস গুলোর চলনে সাহায্য করে। এই মিউকাস গুলো যাতে একদিক থেকে আরেক দিকে যায়। যদি তো সিলিয়া নষ্ট হয়ে যায়, যারা বিড়ি সিগারেট খায় তাদের সিলিয়া নষ্ট হয়ে যায়,
ওর জন্যই দেখবি তারা তারা মানে তাদের শরীরে কাশিটা বেশি হয়। বোঝা গেল? তাহলে বুঝলি টু? তাহলে ফ্ল্যাজেলা আর কম্পারেটিভলি লার্জার, লঙ্গার অ্যান্ড রেসপন্সিবল ফর সেল মুভমেন্ট। তাহলে ফ্ল্যাজেলা গুলো সাধারণত সেলের তুলনায় একটু কি হয়, বড় হয়। দ্য prokaryotic bacteria also possess flagella, but these are structurally different from eukaryotic flagella. এবার প্রোক্যারিওটদের মধ্যেও ফ্ল্যাজেলা থাকে, বাট সেই ফ্ল্যাজেলা আমাদের ইউক্যারিওটিক ফ্ল্যাজেলার তুলনায় ডিফারেন্ট হয়, স্ট্রাকচারালি ডিফারেন্ট। তোদের যখন আমি মনেরা পড়াবো, মনেরা প্রোটিস্টা, তখন আমি তোদের বলবো এটা ব্যাকটেরিয়া ফ্ল্যাজেলা কেমন দেখতে। এইখানে তোরা দেখতে পাচ্ছিস যেটা, সেটা হচ্ছে তোর ইউক্যারিওটিক ফ্ল্যাজেলার ছবি। দেখ, তাহলে ইলেকট্রন মাইক্রোস্কোপের তলায় যদি দেখিস সিলিয়া আর ফ্ল্যাজেলার মধ্যে একটা পর্দা দ্বারা আবৃত থাকে। তাহলে এই যে দেখতেই পাচ্ছিস, এটা হচ্ছে তোর কোষ পর্দাটা, এটা হচ্ছে তোর কি প্লাজমা মেমব্রেনটা, মেমব্রেন। তারপর কি বলছে, দেয়ার কোর ইজ কল অ্যাক্সোনিম। এই যে ভেতরের এই জায়গাটা দেখতে পাচ্ছিস, ভেতরের এই টোটাল জায়গাটাকে আমরা কি বলছি, অ্যাক্সোনিম। এবার এখানে তিনটা ছবি দেওয়া আছে, দেখ এটা এটা এটা। এবার একটা সিলিয়ার বা ফ্ল্যাজেলার একটা বেসিক তিনটা গঠন থাকে, একটা হচ্ছে বেজাল বডি, আর একটা হচ্ছে কি ফিলামেন্ট। এই দেখ বেজাল বডি, তারপর হচ্ছে ফিলামেন্ট। বেজাল বডি কোনটা, এই জায়গাটা ব্যাকেট দিয়ে দেওয়া আছে কতটা জায়গা, আর পরেরটাকে বলে ফিলামেন্ট বা সিলিয়াম। এই টোটালটাকে বলে হয় কি ফিলামেন্ট। এইবারে লাইনগুলো পর আর জিনিসটা বুঝ। এখানে যা ছবি আছে তোর কাজ হয়ে যাবে। পর the core is called axoneme and possess number of microtubule running parallel to the long axis। তাহলে লম্বালম্বি ভাবে সমান্তরালি টিউবুল গুলো ছড়ানো আছে, যে নীল রঙের দেখতে পাচ্ছিস। নীল রঙের বাইরের দিকে তিনটা আছে, আর ভেতরে বাইরের দিকে তিনটা দুই পাশে, আর মাঝখানে দুইটা আছে। আবার মানে এটা কোন জায়গাটার কথা বলছি, বেজাল বডিটা। এখানে দেখ বাইরের দিকে তিনটা, বাইরের দিকে তিনটা, মাঝখানে আবার কিছুই নেই। আবার তুই যদি সিলিয়ামটার মাঝখানে দেখিস, বাইরের দিকে দুইটা দুইটা দুইটা, আর ভেতরের দিকে কয়টা আছে, দুইটা সমান্তরালে। এবার কাটলে কি দেখতে পাবো আমরা দেখতেছি, অপেক্ষা করো একটু। তাহলে এখানে মাইক্রোটিউবুল গুলো কেমন লম্বালম্বি ভাবে আছে। এবার অ্যাক্সোনিম হ্যাজ 9 doublets radially arranged peripheral microtubule and a centrally located microtubule. Such arrangement of microtubule is called 9+2 arrangement. পরীক্ষা এটা দিবে যে অ্যাক্সোনিমের মধ্যে মাইক্রোটিউবুলের অ্যারেঞ্জমেন্টটা কেমন। তাহলে দেখো এবার তুই এখান থেকে শুরু করে এই জায়গাটাকে দেখ একদম সামনে পর্যন্ত। দেখ এখান থেকে কি বলছে, পেরিফেরাল ডাবলেট। এই যে দেখ, এই যে একটা আর দুইটা, এগুলাকে আমরা বলি ডাবলেট, UBLET। কয়টা ডাবলেট আছে, 9টা। দেখ মানে দুইটা মিলে একটা ডাবলেট, তাহলে গুণে দেখ 9টা আছে। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে পেরিফেরাল মানে হচ্ছে বাইরে, পেরিফেরাল ডাবলেট কয়টা আছে, 9টা। আর ভেতরের দিকে যাক সিঙ্গলেট আছে একা একা, একটা একটা, তাহলে টোটাল কয়টা, দুইটা। তাহলে 9+2। 2 কেন বলছে, কারণ ভিতরে আছে কি সিঙ্গলেট, GLET। কয়টা আছে সিঙ্গলেট, দুইটা। এর জন্য এই স্ট্রাকচারটাকে কি বলছে, 9+2 অ্যারেঞ্জমেন্ট। এবার দুইটা আবার মাঝখানে একটা সেন্ট্রাল শীথ দ্বারা যুক্ত হয়েছে। এটা কি বলছে এখানে, the central microtubules are connected by bridges and enclosed by কি, তাহলে এটা হচ্ছে ব্রিজ, BRIDGE। আর লাল রঙের যে স্ট্রাকচারটা, এটাকে আমরা কি বলছি, সেন্ট্রাল শীথ, যা আবৃত করে রেখেছে। তারপর কি বলছে, the central microtubules are sheath which is connected to one of the tubules of peripheral doublet by radial stroke। তাহলে রেডিয়াল স্ট্রোক এখানে কোনগুলো, এখানে লেখা আছে, এই যে দেখ লেখা আছে, দেখ আমাদের
এই রেডিয়াল স্ট্রোকের সাহায্যে আবার ভেতরের অংশগুলোর সঙ্গে আমাদের যুক্ত গেল। তারপর দেয়ার আর 9 রেডিয়াল স্ট্রোক। তাহলে কয়টা আমাদের রেডিয়াল স্ট্রোক থাকবে? প্রত্যেকটা ডাবলেটের সঙ্গে একটা করে থাকবে। তাহলে টোটাল কয়টা আছে? 9টা। দ্য পেরিফেরাল ডাবলেট আর ইন্টারকানেক্টেড বাই লিঙ্কার। এই যে দেখ এখানে সবুজ রঙের কোথাও এই যে দেখ ইন্টার ডাবলেট ব্রিজ, বা এগুলোকে আমরা কি বলছি? লিঙ্কার। এরা কি করে? দুটা ডাবলেটকে কানেক্ট করে। এই যে দেখ সবুজ কালারে দেওয়া আছে গেল। তারপর কি বলছে? বোথ সিলিয়াম অ্যান্ড ফ্ল্যাজেলাম ইমার্জ ফ্রম সেন্ট্রিওল লাইক স্ট্রাকচার কল বেজাল বডি। তাহলে সিলিয়াম আর ফ্ল্যাজেলামটা কোথা থেকে তৈরি হচ্ছে? এই যে একটা বেজাল বডি নামক অংশ থেকে তৈরি হয়েছে। বেজাল বডির মধ্যে দেখ এই বেজাল বডির গঠনটা সেন্ট্রিওলের মতো। আমরা এরপরে ছবিতে দেখবো সেন্ট্রিওল আর বেজাল বডি সেম, এবং এর মধ্যে ট্রিপলেট আছে। দেখ পেরিফেরাল ট্রিপলেট মানে মাইক্রোটিবিউল কয়টা করে আছে? 3টা করে। কিন্তু অর্ধেকে এই জায়গায় পর্যন্ত ওই একটা মাইক্রোটিবিউল কি হয়ে যাচ্ছে? দেখ নষ্ট হয়ে যাচ্ছে, বাকি 2টা এক্সটেন্ড হয়েছে। বোঝা গেল? তাহলে বেজাল বডিতে তুই কেমন মাইক্রোটিবিউলের অ্যারেঞ্জমেন্ট পাবি? 9+0। 9 কারণ বাইরের দিকে পেরিফেরাল ট্রিপলেট 9টা আছে, আর ভিতরেতে কেউ নেই, তাই 0। এই হচ্ছে তোদের সিলিয়া আর ফ্ল্যাজেলার গঠন। কারো কোনো সমস্যা আছে? স্যার রেডিয়াল বলে ফেলো। স্ট্রোকের কাজটা বুঝলাম না। রেডিয়াল স্ট্রোকের কাজ হচ্ছে ওই ভেতরের স্ট্রাকচার গুলোর সঙ্গে সংযোগটা মেনটেন করা। আমাদের যেমন সাইকেলের স্ট্রোক থাকে না? সাইকেলের স্ট্রোকের কাজ কি? হ্যাঁ, যে এই যে এরকম করে রিংটার সঙ্গে আর মাঝখানে থাকে, যাতে স্ট্রাকচারটা কি একটা শেপ পায়। না হলে এরকম গোল থাকবেই না, গঠনটা হ্যাঁ। ভেঙে যাবে। তুই যদি একটা সাইকেলের স্ট্রোক ভেঙে যায়, দেখবি টায়ারটা শেপটাই সাইকেলের চাকাটা চেঞ্জ হয়ে গেছে। তো সেম কাজ। আর কেউ? নাই। তাহলে এরপরের গঠনটা দেখি আমরা। এরপরে পড়বো হচ্ছে আমাদের সেন্ট্রোজোম অ্যান্ড সেন্ট্রিওল। তাহলে দেখ, তাহলে ওই যে বললাম বেজাল বডির গঠন আর সেন্ট্রোজোমের গঠন কি? সেম। দেখ তো সেম কিনা। কেমন অ্যারেঞ্জমেন্টটা? 9+0। এখানে মাঝখানে কিন্তু এটা মাইক্রোটিবিউল না, এটা একটা প্রোটিন, এটাকে বলে হাব। আমরা পড়াগুলো দেখি, তাহলেই হয়ে যাবে। তাহলে সেন্ট্রোজোম এটাও একটা পর্দাবিহীন অঙ্গাণু। তাহলে এটা আরে সেন্ট্রোজোম কেমন? মেমব্রেন লেস অর্গানেলি। তাহলে মেমব্রেন লেস অর্গানেলি কয়টা বললি? 2টা। একটা হচ্ছে তো রাইবোজোম আর একটা হচ্ছে সেন্ট্রোজোম। এইবার এই যদি একটা কোষ ধরি, একটা কোষের মধ্যে নর্মালি একটাই সেন্ট্রোজোম থাকে, নর্মাল অবস্থায় বললাম। এই এটা একটা গঠন, এটা একটা গঠন। এই এক একটাকে বলা হয় সেন্ট্রিওল। সেন্ট্রিওল। আর এর চারিদিকে এরকম করে বিভিন্ন মাইক্রোটিবিউল থাকে। এই টোটাল স্ট্রাকচারটা এখান থেকে এই পর্যন্ত, এই টোটাল স্ট্রাকচারটাকে আমরা কি বলবো? সেন্ট্রোজোম। তাহলে একটা সেন্ট্রোজোমের মধ্যে সেন্ট্রিওল কটা থাকে? 2টা। মাথায় রাখিস, সেন্ট্রিওল হচ্ছে 2টা। এবার সেন্ট্রোজোম ইজ অর্গানালি কন্টেইন টু সিলিন্ড্রিক্যাল সেন্ট্রিওল। তাহলে 2টা সেন্ট্রিওল। দে আর সারাউন্ডেড বাই অ্যামরফাস পেরিসেন্ট্রিওলার ম্যাটেরিয়াল। এই ভিতরে যে জায়গাটা আছে এটাকে বলা হয় কি? পেরিসেন্ট্রিওলার ম্যাট্রিক্স গেল। তারপরে পর
both centriole and centrosome lies perpendicular to each other। এই দেখ সেন্ট্রিওল দুইটা দেখ একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এবং তুই যদি একটা সেন্ট্রিওলের ছবি দেখিস, এখানে একটা সেন্ট্রিওলের ছবি দেওয়া আছে, অনলি একটা। সেটা কেমন দেখতে? গরুর গাড়ির চাকার মতো। এটাকেই বলি কার্ট হুইল মডেল। They are made up of 9 evenly spaced peripheral fibril of tubulin protein। এই যে এগুলা কি বলি? পেরিফেরাল ট্রিপলেট। কয়টা করে থাকে রে? 9টা। এই যে একটা, দুই, গুণে দেখবি 9টাই আছে। তাহলে এবার প্রত্যেকটা যে ট্রিপলেট আছে সেগুলো আমাদের একটা প্রোটিন দিয়ে তৈরি, ওগুলোকে বলে টিউবিউলিন। এক একটাকে আমরা কি বলি? টিউবিউলিন। তোকে যদি আমি আগের ছবিটা দেখাই, এই যে দেখ, এগুলোকে যদি জুম করিস তুই এক একটাকে, দেখ এখানে আমরা এটাকে বলছি মাইক্রোটিবিউল। টোটালটাকে বলছি মাইক্রোটিউবিউল। মাইক্রোটিবিউলের এক একটা প্রোটিন, এই মাইক্রোটিবিউল তো এরকম গোল গোল প্রোটিন দিয়ে তৈরি না? এই গোল গোল প্রোটিনগুলোর এক একটা নাম হচ্ছে কি? টিউবিউলিন। ঠিক আছে? তাহলে সেন্ট্রিওল বল বা সিলিয়া ফ্ল্যাজেলার মাইক্রোটিবিউল বল, এরা টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি। লেখা আছে টিবিউলিন প্রোটিন থাকে। আর কেমন? এরা ট্রিপলেট এবং পরস্পরের সঙ্গে লিঙ্ক থাকে। দেখ পরপর এই যে কালো রঙের স্ট্রাকচার গুলো যারা কি, এরা পরস্পর যুক্ত হয়ে আছে। তারপরে দ্য সেন্ট্রাল পার্ট একটা প্রোটিন দিয়ে তৈরি, যাকে আমরা বলি হাব। এই যে দেখ হাব লেখা আছে, বা সেন্ট্রাল রড। আর যা আবার স্প্রোকের সাহায্যে, এই যে এগুলো হচ্ছে স্প্রোক গুলো। কোথায়? এই যে এটা হচ্ছে একটা স্প্রোক, SPROK। এবার প্রত্যেকটা ট্রিপলেট পরস্পরের সঙ্গে জড়িত, আবার সেন্ট্রাল হাবের সঙ্গে ট্রিপলেট গুলো পরস্পরের সঙ্গে জড়িত। এই যে ডিপ কালারের কালো, তারপর একটু হালকা কালো রঙের ছবি যে শেড করা আছে, এগুলো আছে বিভিন্ন প্রোটিন, যা কি করে পরস্পরকে যুক্ত রাখে। এখানে দেওয়া নাই, তাই অত চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে সেন্ট্রিওল ফর্ম দ্য বেজাল বডি অফ সিলিয়া ফ্ল্যাজেলা। এই যে বললাম বেজাল বডি, যে উপরের ছবিটা দেখলি, বেজাল বডি আর সেন্ট্রিওল কি সেম জিনিস, গঠন সেম। তারপরে এখান থেকেই আমাদের কি তৈরি হয়? মানে সিলিয়া ফ্ল্যাজেলা তৈরি হয়, আবার বেম তন্তু তৈরি হয়, এই যে স্পিন্ডেল অ্যাপারেটাস ডিউরিং সেল ডিভিশন। এবার কোষ বিভাজনের সময় কি হয় বলতো? নর্মালি তো একটাই বললাম থাকে। এবার কোষ বিভাজনের সময় আমাদের এই সেন্ট্রিওল গুলো পরস্পর থেকে আলাদা হয়ে যায়, দুই প্রান্তে চলে আসে, এবং তারপর এটাকে দেখে আর একটা সেন্ট্রিওল তৈরি হয়, এটাকে দেখে আর একটা সেন্ট্রিওল তৈরি হয়। তাহলে এই দ্বারা আমি একটু জুম করে নিই। তারপর এখান থেকে আমাদের বেম তন্তুগুলো তৈরি হওয়া শুরু করে। নিশ্চয় ক্রোমোজোমের তার নর্মালি আমাদের একটা কোষে একটাই সেন্ট্রোজোম থাকে, আর সেন্ট্রিওল থাকে দুইটা। বাট বিভাজনের সময় সেন্ট্রোজোম হয়ে যায় দুটো, সেন্ট্রিওল হয়ে যায় 4টা। ক্লিয়ার? আর এবার বেম তন্তু কি তাহলে সেন্ট্রোজোম থেকে তৈরি হয়? না, বলে ঠিকই, বাট বড় ক্লাসে যখন উঠবি, আমি 11-এও বলছি, তোরা ছিলি না তখন, এইখানে আমাদের সেন্ট্রোজোমের মধ্যে কিছু বিশেষ প্রোটিন পাওয়া যায়, এই প্রোটিনগুলো থেকেই বেম তন্তু তৈরি হয় এরকম করে। এই প্রোটিনগুলোর নাম হচ্ছে, আমি কোথায় লিখি রে, আমি এখানে দেখাচ্ছি, এখান থেকে বেম তন্তু তৈরি হচ্ছে। তাহলে আমি এটা নাম হচ্ছে গামা টিউবিউলিন রিং কমপ্লেক্স। গামা টিউবিউলিন রিং কমপ্লেক্স, এখান থেকে বেমতন্তু তৈরি হয়। কিন্তু যেহেতু এই গামা টিউবিউলিন রিং কমপ্লেক্সটা সেন্ট্রোজোমের থেকেই, মানে সেন্ট্রোজোমের মধ্যেই থাকে, তার জন্যই ছোট ক্লাসে লেখা থেকে সেন্ট্রোজোম থেকে বেমতন্তু তৈরি হয়। মাথায় ঢুকলো? এই পর্যন্তই আজকে পড়া।
কারো কিছু বলার থাকলে বল। স্যার স্পোক্স কি টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি? না, মাইক্রোটিবিউল হচ্ছে টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি। স্পোক্স নরমাল অন্য অন্য কোনো অ্যামিনো অ্যাসিডের সজ্জারিত। আর কিছু? এই যে আমি গামা টিবিউলিন রিং কমপ্লেক্স গুলো দেখালাম না, এই যে দেখ এগুলো হচ্ছে তোর গামা টিবিউলিন রিং কমপ্লেক্স। টিবিউলিন রিং কমপ্লেক্স। আর কিছু? তাহলে তোদের পরের দিন নিউক্লিয়াসটা পড়ালেই তোদের শেষ। এইটুকুই থাকবে। আমার আর আছে ক্ষমতা নাই, এরপর আবার 12 পড়াইতে হবে, তাই আমি আর নিউক্লিয়াসে যাচ্ছি না। পরের দিন নিউক্লিয়াস দেখবো, আমি সব ওগুলো পাঠাই দিব। ঠিক আছে, তোরা যদি 12 ক্লাস করতে চাস, আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে তোদের পড়া, তোরা অন্য বই পড়া এখন।